শুভেচ্ছা সবাইকে। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অর্থ শিল্প বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এ সময়ের অর্থনীতি। আর অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তানভীর এলিন। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নেওয়া যাক কি থাকছে আমাদের এই পর্বে। করোনা পরিস্থিতি বিবেচনায় চলছে 2021-22 অর্থ বছরের বাজেট প্রণয়নের কাজ। গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান সহ 9টি খাত। করোনায় অতি ঝুঁকিপূর্ণ দেশগুলো ছাড়া বিশেষ শর্তে চালু হয়েছে আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ফ্লাইট। করোনা মহামারীতেও বৈদেশিক মুদ্রা রিজার্ভের রেকর্ড $45 বিলিয়ন মাইল ফলক ছুঁই। এবং থাকছে পুঁজিবাজারের বিশ্লেষণ সহ অর্থনীতির নানা খোঁজ খবর। করোনা সংক্রমণে চারদিকে বিপর্যয়ের মধ্যেই চলছে 2021-22 অর্থ বছরের বাজেট তৈরির কাজ। চলমান কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় গুরুত্ব পাচ্ছে 9টি খাত। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা খাতে বাড়তি নজর সরকারের। বিশ্লেষকরা বলছেন, মহামারীতে ক্ষতিগ্রস্তদের সহায়তার সুনির্দিষ্ট কর্মপন্থা বাজেটে থাকা জরুরি। 2021-22 অর্থ বছরের বাজেট নিয়ে আমাদের নতুন আয়োজন কেমন বাজেট চাই। করোনা ভাইরাস মহামারীতে সামনে এসেছে ভিন্ন এক প্রেক্ষাপট। সার্বিক কর্মপন্থায় এসেছে পরিবর্তন। কাজের ক্ষেত্রে বেড়েছে প্রযুক্তি নির্ভরতা। সংকটের মধ্যেই শুরু হয়েছে বাজেট তৈরির কাজ। আর তাই এবারের বাজেটে স্বাভাবিকভাবেই গুরুত্ব পাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ এবং এর অভিঘাত থেকে উত্তরণের দিক। আসন্ন 2021-22 অর্থ বছরের বাজেটে যে 9টি খাত অগ্রাধিকার তালিকায় স্থান পেয়েছে তার মধ্যে করোনা ভাইরাস সংক্রান্ত খাত রয়েছে 3টি। খাতগুলো হল করোনা ভাইরাস মোকাবেলায় অর্থ বরাদ্দ নিশ্চিতকরণ, প্রণোদনা প্যাকেজের সফল বাস্তবায়ন এবং স্বাস্থ্য খাতে অতিরিক্ত বরাদ্দ ও ক্ষতিপূরণ। ভয়াবহ এই করোনা বিশ্ব অর্থনীতি সহ অভ্যন্তরীণ অর্থনীতিকে সরাসরি লণ্ডভণ্ড করে দিচ্ছে। গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার জন্য, গ্রামীণ উৎপাদনশীলতাকে সচল রাখার জন্য এবং গ্রামীণ বিকিনিকে সচল রাখার জন্য আমাদেরকে অর্থায়ন করতে হবে গ্রামেই। কারণ গ্রামই ধারণ করবে শহরে চাকরিচ্যুত, শহরে টিকতে না পারা এই শ্রমজীবী মানুষ যারা গ্রামে চলে যাবে, গ্রামই তাদেরকে আপনার ধারণ করবে। বাজেট বিশ্লেষকদের মতে করোনা ভাইরাস মোকাবেলায় চিকিৎসা সামগ্রী এবং চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি টিকা কার্যক্রম শক্তিশালী করাও চলমান কার্যক্রমের মধ্যে রাখতে হবে। 21-22 অর্থ বছরের বাজেটে দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। দরিদ্রদের জন্য তাদের সহায়তার জন্য অর্থ বরাদ্দ রাখতে হবে। যেহেতু করোনার দ্বিতীয় ঢেউ চলছে, তার প্রভাব কতদিন কিভাবে চলে সেটা যেহেতু অনিশ্চিত, সেই পরিস্থিতি মোকাবেলার জন্য সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষকে হেল্প করার জন্য ফান্ড রাখতে হবে। করোনাকালের সংকট কাটিয়ে উঠতে আগামী বাজেটে পরিবার পরিকল্পনা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও বলেন বিশেষজ্ঞগণ। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে নারীদের জীবনে কিভাবে আমরা স্বাস্থ্য সেবা পৌঁছাবো, সেটার জন্য আমাদের একেবারে জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী আমাদেরকে সেই এলাকার চাহিদা অনুযায়ী বাজেট বরাদ্দ করতে হবে। কারণ আমি যদি বলি যে একটা শহরের মেয়ে এবং একজন গ্রামীণ নারীর স্বাস্থ্য চাহিদা এক না, তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। ইউনিয়ন পরিষদের সাথে সম্পৃক্ত হয়ে বাজেট তৈরি করতে হবে পরিবার পরিকল্পনার জন্য, এবং সেই বাজেট যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় তার জন্য একটা মনিটরিং সিস্টেম চালু করতে হবে। অর্থাৎ জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই মনিটরিং সিস্টেম যদি চালু করা যায় এবং বাজেট যদি ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক হয়, তবেই পরিবার পরিকল্পনার সেবার মান প্রত্যন্ত মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে বলে আমি মনে করি। পরিবার পরিকল্পনা এবং মাতৃস্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটু নজর দেওয়া উচিত আমাদের খুব গুরুত্ব সহকারে। কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে, যে এই কোভিড পরিস্থিতিতে সাধারণভাবে তো এই সেবা খুব চলতেই থাকে, কিন্তু কোভিড পরিস্থিতিতে এই সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেই দিকটা বিবেচনা করা যেতে পারে, এবং এই জন্য এই মুহূর্তে প্রযুক্তির ব্যবহারের বিকল্প নাই। শিক্ষা ডিজিটাইজেশনের জন্য বিশেষ বরাদ্দ দিয়ে সেলফ লার্নিং উপকরণ তৈরি করার বিষয়ে বাজেটে সুনির্দিষ্ট দিক নির্দেশনাও চান শিক্ষা সংশ্লিষ্টরা। তাদের মতে শিক্ষার্থীদের হাতে সেলফ লার্নিং উপকরণ পৌঁছে দিতে বিশেষ বরাদ্দ জরুরি। ক্লাসরুম এডুকেশন আর কবে ফিরে আসবে এখন আমরা বলতে পারছি না। এতদিন তবু আশায় ছিলাম যে আজ না কাল সুদিন আসবে। এখন সুদিনের যেহেতু নিশ্চয়তা নাই,
সেহেতু এভাবেই যদি অনলাইন এডুকেশন চালিয়ে নিতে হয় তাহলে আমাদের প্রয়োজনীয় ডিভাইসেস ইনস্টলেশন লাগবে। এই অনলাইন শিক্ষা ব্যবস্থাকে তৃণমূলে পৌঁছে দিতে হবে, সেজন্য বিভিন্ন রকম ডিভাইসেস দরকার, সেগুলো সব শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। সব মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে এর ভেতরে এগিয়ে নিতে হলে একটা বড় অঙ্কের বরাদ্দ প্রয়োজন। চলতি অর্থ বছরের বাজেটের মতো 2021-22 অর্থ বছরের বাজেটেও করোনা ভাইরাস নিয়ন্ত্রণ থোক বরাদ্দ রাখার পক্ষে অর্থ মন্ত্রণালয়। 2020-21 অর্থ বছরে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে থোক বরাদ্দ রাখা হয়েছে 10,000 কোটি টাকা। করোনা মহামারীকালেও ইতিহাস গড়ছে বাংলাদেশের রিজার্ভ। 28 এপ্রিল কর্মদিবস শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $44.85 বিলিয়ন, যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। এই রিজার্ভ বৃদ্ধিতে অবদান রাখছে রপ্তানি আয়ের ধারা এবং বিদেশি ঋণ সহায়তা বৃদ্ধি। এক বছরেরও বেশি সময় ধরে প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। মন্দা দেখা দিয়েছে বিশ্ব অর্থনীতিতে। কিন্তু এই মহামারী কালেও বাংলাদেশের রিজার্ভের প্রবাহ ঊর্ধ্বগতি, গড়ছে একের পর এক রেকর্ড, যা সম্ভব হয়েছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করেই মহামারী কালেও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $45 বিলিয়ন মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় 4,500 কোটি টাকা। 28 এপ্রিল বুধবার কর্মদিবস শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $44.85 বিলিয়ন, যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। গভর্নমেন্টের 2% প্রণোদনা, ব্যাংকগুলো তাদের এই রেমিটেন্স আহরণের ক্ষেত্রে তারা খুব যথেষ্ট শ্রম দিয়েছে, সচেতনতা দেখিয়েছে। বাংলাদেশ ব্যাংক আমাদের যে সমস্ত বাইরে যে সমস্ত এমবেসি আছে তাদের সাথেও কিন্তু গভর্নমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক সহযোগিতায় বান্ধে তাদের একটা প্ররোচনাও চালানো হয়েছে। পাশাপাশি এখন হোয়াইট মানিটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে চিন্তা চেতনা করে যে তারা একটা বিদেশ থেকে তারা জোর গলায় বলতে পারে আমি বিদেশ থেকে এত রেমিটেন্স আমি ফরেন কারেন্সি এনেছি। কিন্তু তারা যদি ব্যাংকিং থ্রুতে না আসতো তারা কিন্তু ভবিষ্যতের জন্য এটাও বলতে পারতো না, হোয়াইট মানি দেখাতে পারতো না, এবং গভর্নমেন্ট ভবিষ্যতে যদি এদের উপর বেস করে কোনো সুযোগ সুবিধা দিতে চায় সেই ক্ষেত্রেও কিন্তু তারা বঞ্চিত। কোভিড পরিস্থিতিতে আমরা দেখেছি যে যারা বিদেশ থেকে অর্থ দেশে প্রেরণ করছেন তারা ফর্মাল চ্যানেলগুলো ব্যবহার করে অর্থ প্রেরণ করছেন। সুতরাং কোভিড পরবর্তীতে পরিস্থিতিতেও এই ফর্মাল চ্যানেলগুলো ব্যবহার করেই যারা প্রবাসী আছেন তারা যেন তাদের আয়টা দেশে পাঠাতে পারেন সেদিকে নজর রাখা প্রয়োজন। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের নতুন শ্রমবাজার খুঁজে বের করতে হবে এবং এক্ষেত্রে দক্ষ শ্রমিক বিদেশে প্রেরণ করার ক্ষেত্রে সরকারকে উদ্যোগ নিতে হবে। সেই সাথে বিদেশে আসলে আয় সমতা এবং আমাদের শ্রমিক যারা কাজ করছেন তাদের সেফটি সিকিউরিটি নিশ্চিত করার জন্য কিন্তু সরকারকে পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এপ্রিল মাসের 27 দিনে প্রবাসীরা দেশে 1.8 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত এই 9 মাসে দেশে রেমিটেন্স এসেছে $18.6 বিলিয়ন। সব মিলিয়ে চলতি অর্থ বছরের গত 27 এপ্রিল পর্যন্ত প্রবাসীরা $20.4 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছে, যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে প্রায় 37% বেশি। এই রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে রপ্তানির ধারা এবং বিদেশি ঋণ সহায়তা বৃদ্ধিও। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা আছে তারাও কিন্তু এখানে কিন্তু যথেষ্ট প্ররোচনা করছে। কিন্তু তারা আগে যেমন স্কিল লেবার কম যেত, জাস্ট আনস্কিল লেবাররা যেত, তারা স্কিল করে লোকজন পাঠানোর চেষ্টা করছে। তারা বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে তাদের স্কিল কর্মদক্ষতা বৃদ্ধির জন্য তারা প্রশিক্ষণ দিয়েছে। সুতরাং এই রিজার্ভকে সামনে রেখে গভর্নমেন্ট বিভিন্ন দেশের যে সমস্ত দাতা সংস্থা আছে, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IMF বলেন, ADB বলেন, যারা বিভিন্ন জাতীয় সফট শর্তে ঋণ দিয়ে থাকে তারা কিন্তু ঋণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু কনসিডারিং দৃষ্টি রিজার্ভটাও কিন্তু তারা কনসিডারে নেয়। বাংলাদেশ ব্যাংক একটা পলিসি করেছে যে আপনার বেসিক্যালি একটা ক্যাশ ইনসেন্টিভ দেওয়ার ব্যাপারে। এই ক্যাশ ইনসেন্টিভটা যাতে আমাদের গ্রাহকরা রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তারা যাতে তৎক্ষণাৎ তড়িৎ গতিতে যাতে পেয়ে যান সেদিকে আমরা বেশ সচেষ্ট আছি এবং এটার সাথে সাথে আমরা কিছু প্রচারও করছি আর কি। আমাদের কাছে যখন রেমিটেন্স আসে আমরা কিন্তু চেষ্টা করি এটাকে তৎক্ষণাৎভাবে
তড়িৎ গতিতে আমাদের একদম অনলাইন সিস্টেমের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কারণ যত তাড়াতাড়ি গ্রাহকের কাছে টাকাটা পৌঁছে যাবে তাদের আস্থার জায়গায় কিন্তু আমরা তত তাড়াতাড়ি আস্থার জায়গায় পৌঁছাতে পারবো আর কি। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত 3 মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বৈদেশিক মুদ্রার মজুদ থাকতে হয়। সে হিসাবে বাংলাদেশের 44.85 বিলিয়ন ডলারের এই রিজার্ভ দিয়ে 11 মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। করোনা ভাইরাসের সংক্রমণে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত দেশগুলো ছাড়া বিশেষ শর্তে 1 মে থেকে আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ফ্লাইট চালু করা হয়েছে। তবে দেশে আসার আগে 72 ঘন্টার মধ্যে সকল যাত্রীদের অবশ্যই RT-PCR ল্যাবে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ থাকতে হবে। বর্তমানে কোভিড-19 সংক্রমণের হার বিবেচনায় 38টি দেশে গমনাগমনের উপর বিশেষ শর্ত আরোপ করে ফ্লাইট চলাচল পুনরায় চালু করা হয়েছে। তবে ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তির আওতায় চলাচলকারী ফ্লাইটগুলো স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে অতি ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা যাত্রীদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের এক প্রজ্ঞাপনে বিষয়গুলো নিশ্চিত করা হয়। আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিবেচনায় আনা 38 দেশের মধ্যে 26টি দেশ থেকে যে কোনো যাত্রী আসতে পারবে, আর বাকি 12 দেশ থেকে শুধু বাংলাদেশি প্রবাসী ও নাগরিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেশে আসতে পারবেন। সংক্রমণের হারের বিবেচনায় 12টি দেশ অতি ঝুঁকিপূর্ণ তালিকায় আছে এবং 26টি দেশ ঝুঁকিপূর্ণ তালিকায় আছে। এই 12টি দেশে সাময়িকভাবে গমনাগমনের নিষেধাজ্ঞা থাকবে, আর 26টি দেশ থেকে সম্মানিত যাত্রীগণ PCR সনদ, নেগেটিভ সনদ এবং আসার পরে 14 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলকভাবে থাকতে হবে। এবং এই ব্যবস্থাপনার ভিতরে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে বাবল ফ্লাইট এগ্রিমেন্ট তাও সাময়িকভাবে স্থগিত থাকবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তালিকা বহির্ভূত দেশগুলো থেকে আসা যাত্রীদেরকে PCR নেগেটিভ সনদ আনার সাপেক্ষে 14 দিন হোম কোয়ারেন্টিন কঠোরভাবে পালনের জন্য বলা হয়েছে। এই ব্যবস্থাপনার মাধ্যমে আটকে পড়া অভিবাসী যাত্রীরা নিজ নিজ গন্তব্য বা কর্মস্থলে যাওয়ার সুযোগ পাচ্ছেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে। এই পুনরায় আন্তর্জাতিক কমার্শিয়াল ফ্লাইট চালু করার মাঝ দিয়ে আমাদের যারা বাংলাদেশি অভিবাসী বিভিন্ন জায়গায় আটকে আছেন দেশে আসার সুযোগ পাবেন, এবং বাংলাদেশে নিযুক্ত অথবা কর্মরত অনেক বিশেষজ্ঞ যারা আমাদের উন্নয়ন প্রকল্পের সাথে সম্পৃক্ত আছেন তারাও তাদের স্ব কর্মস্থলে অথবা গন্তব্যস্থলে যাওয়ার সুযোগ পাচ্ছেন। দর্শক, এবার এক নজরে দেখে আসি দেশ বিদেশের পুঁজিবাজার সময়ের সর্বশেষ আপডেট। শুরুতেই জানাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের আপডেট। দর্শক, যেমনটি আমরা গত সপ্তাহে বলেছিলাম, এই সপ্তাহে সূচকটি বেশ ভালো ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকার সম্ভাবনা আছে। ঠিক সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। মাঝে 2 দিন বিয়ারিশ প্রবণতায় ফিরতে চাইলেও এর পরের দিন থেকে আবারও বুলিশ প্রবণতায় ফিরে আগামী সপ্তাহেও সূচকটি 5618 পয়েন্টের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 5531 এবং সর্বনিম্ন 5348 পয়েন্ট স্পর্শ করে। এবারে নজর দেওয়া যাক DSC30 ইন্ডেক্সের দিকে। সূচকটি স্ট্রং সাপোর্ট লেভেলকে ক্রস করে খুব ভালো ঊর্ধ্বমুখী প্রবণতায় আছে গত 2 সপ্তাহ থেকে। গত সপ্তাহে সূচকটি মুভিং অ্যাভারেজের লাইনকে ক্রস করে বুলিশ অবস্থায় থাকতে দেখা গেছে। ধারণা করা যায় এভাবে চলমান থাকলে এ সপ্তাহে সূচকটি ঊর্ধ্বমুখী প্রবণতায় 2173 পয়েন্টের কাছাকাছি গিয়ে লেনদেন শেষ করার সম্ভাবনা আছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 2137 এবং সর্বনিম্ন 2044 পয়েন্ট স্পর্শ করে। এ পর্যায়ে দেখে নেওয়া যাক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থা। গত সপ্তাহে সূচকটি স্ট্রং সাপোর্ট এবং মুভিং অ্যাভারেজের লেভেলকে ক্রস করে ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরলেও পরবর্তী দিনে ট্রেডিং ভলিউম না থাকায় মার্কেটের সূচক কিছুটা দুর্বল সাইডওয়েজ চলতে দেখা গিয়েছিল। তবে এ সপ্তাহে মোটামুটি স্ট্রং বুলিশ ক্যান্ডেল সূচককে বেশ কিছু পয়েন্ট উপরে নিয়ে যাওয়ার পূর্বাভাস দিচ্ছে। এ সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 9600 এবং সর্বনিম্ন 9340 পয়েন্ট স্পর্শ করে। এবারে নজর দেওয়া যাক দেশের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি পুঁজিবাজারের দিকে এবং প্রথমেই দেখে নিচ্ছি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কম্পোজিট ইন্ডেক্স। ছোটখাটো প্রাইস রিটেস্ট করে করে এখনও ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে নিউ ইয়র্ক কম্পোজিট সূচকটি। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 16285 এবং সর্বনিম্ন 15885 পয়েন্ট স্পর্শ করে। এ পর্যায়ে দেখে নেওয়া যাক চীনের প্রধান পুঁজিবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স।
সূচকটি এখনও মেজর সাইডওয়েজ ট্রেন্ড থেকে বের হতে না পারলেও ছোটখাটো প্রাইস রিটেস্ট করে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ ৩,৪৯৬ এবং সর্বনিম্ন ৩,৪১৭ পয়েন্ট স্পর্শ করে। সবশেষ দেখে নেওয়া যাক ভারতের প্রধান পুঁজিবাজার বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সটি। বোম্বে সূচকটি গত সপ্তাহে ফলস বিয়ারিশ ব্রেকআউট দিলেও পুনরায় আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ ৪৯,৮৫৩ এবং সর্বনিম্ন ৪৭,২৩৬ পয়েন্ট স্পর্শ করে। প্রিয় দর্শক, এবার দেখে আসি এই সপ্তাহের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও স্বর্ণবাজার। এবারে বিশ্ব অর্থনীতি প্রসঙ্গ। বিশ্বের বৃহৎ অর্থনীতির তালিকা নাড়িয়ে দিয়েছে করোনা। করোনার এই সময়ে বড় বড় অর্থনীতি ইতিহাসের সবচেয়ে খারাপ মন্দা কাটাচ্ছে। যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও জার্মানি যদিও তালিকার বড় অর্থনীতির 4টি দেশ হিসেবে নিজেদের জায়গা ধরে রাখতে পারছে, তবে অন্য দেশগুলোর অবস্থানে বড় ঝাঁকি দিয়েছে করোনা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর তথ্যমতে করোনার মহামারীর আগে 2019 সালে বিশ্বের 10 বৃহৎ অর্থনীতি ছিল যথাক্রমে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি, ভারত, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, ব্রাজিল ও কানাডা। 2020 সালে করোনার কারণে এর বেশ কয়েকটি পরিবর্তন লক্ষ্য করা যায়। মার্কিন গণমাধ্যম CNBCর বিশ্লেষণ অনুযায়ী 2020 সালে বিশ্বের বৃহৎ 10 অর্থনীতি হল যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি, যুক্তরাজ্য, ভারত, ফ্রান্স, ইতালি, কানাডা ও দক্ষিণ কোরিয়া। অর্থাৎ প্রথম পরিবর্তন দেখা যাচ্ছে ভারতের অবস্থান 5 থেকে চলে গেছে 6। IMF এর তথ্যের CNBC বিশ্লেষণ অনুসারে দক্ষিণ এশিয়ার এই দেশটি 2023 সাল পর্যন্ত বৈশ্বিক অর্থনৈতিক র্যাঙ্কিংয়ে 5ম স্থান ফিরে পাবে না। IMF এর পূর্বাভাসে বলা হয়েছে 2021 সালের মার্চ পর্যন্ত ভারতের অর্থনীতি 8% সংকুচিত হবে। যদিও IMF আশা করছে যে 2022 সালের মার্চ মাসে শেষ হওয়া অর্থবছরে দেশটির অর্থনীতি 12.5% হারে বাড়বে। তবে বর্তমানে করোনা পরিস্থিতি দেশটিতে যে অবস্থায় আছে তাতে এই প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে বলেই মনে হচ্ছে। প্রতিদিনই প্রায় 3 লাখ করে নতুন রোগী শনাক্ত হচ্ছে। সংক্রমণে ব্রাজিলকে পেছনে ফেলেছে দেশটি। আরেকটি পরিবর্তন দেখা যাবে ব্রাজিলের ক্ষেত্রে। 2019 সালে নবম বৃহত্তম অর্থনীতি 2020 সালে পরিণত হয়েছে 12তম অর্থনীতিতে, ছিটকে পড়েছে তালিকা থেকে। 2026 সালের মধ্যে আর তালিকায় ঢোকার সম্ভাবনা নেই দক্ষিণ আমেরিকার এই দেশটির। করোনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। এখনও সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ। IMF এর প্রতিবেদনে বলা হয় 2020 সালে ব্রাজিলের অর্থনীতি 4.1% সংকুচিত হয়েছে। 2021 সালে তাদের 3.7% প্রবৃদ্ধি হতে পারে, তবে তাও নির্ভর করছে করোনা সংক্রমণ পরিস্থিতির ওপর। ব্রাজিল ছিটকে পড়ে যাওয়ায় তালিকায় নতুন দেশ হিসেবে জায়গা নিচ্ছে দক্ষিণ কোরিয়া। কোরিয়া 10ম বৃহত্তম অর্থনীতির জায়গা করে নেবে। ধারণা করা হচ্ছে 2026 সাল পর্যন্ত অবস্থান ধরে রাখবে দেশটি। গত বছর চীনের পরই দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ দেখা যায়। তবে দ্রুত লকডাউন পদক্ষেপ ও সরকারি বিধিনিষেধ আরোপ করায় সংক্রমণ পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণে এনে ফেলে দেশটি। 2020 সালে মাত্র 1% সংকুচিত হয়েছে দেশটির অর্থনীতি। IMF মনে করছে 2021 সালে দেশটির প্রবৃদ্ধি হবে 3.6%।
দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক এ সময়ের অর্থনীতি, কক্ষ নং 3006, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেল করতে পারেন এসময়ের অর্থনীতি@gmail.com এই ঠিকানায়। এছাড়াও ভিজিট করতে পারেন বিটিভির ফেসবুক পেজ বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। সবাই সে পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন, আর করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। খোদা হাফেজ।